ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কদিন বাকি। নির্বাচনী ট্রেনে উঠে গেছে গোটা দেশ। ভোট, সমকালীন রাজনীতি এবং আগামীর ভাবনা নিয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাবনা একাত্তরকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের ডামাডোলে আমরা আছি বন্দরনগরী চট্টগ্রামে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নিজ বাসভবনে। অর্থ, বাণিজ্য, বিএনপির পররাষ্ট্রনীতি নিয়ে খোলাখুলি কথা বলবো তার সাথে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই যে এত বছর পর একটি নির্বাচন, প্রায় বলা চলে 17 বছর পর নির্বাচন, এবং মাঝখানে একটা নির্বাচন হয়েছিল 2018-তে। সেটি আসলে লোকে বলে সেটি, এবং আমরাও দেখেছি এটি বিতর্কিত নির্বাচন ছিল। বহু বছর পর একটা নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আপনি নিজে একজন প্রার্থী, বা দল সামগ্রিকভাবে যদি দলের অবস্থানটা বলতে চান, সেক্ষেত্রে দল এবার নির্বাচনে কেমন ফলাফল প্রত্যাশা করছে? না, নির্বাচন তো আজকে বহু বছর পরে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ এসছে। স্বাভাবিকভাবে জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। এবং যাদের বয়স এখন 35 বছর হয়ে গেছে প্রায়, তারা ভোট দিতে পারে নাই বিগত বছরগুলোতে। তো ভোট দেওয়ার আমাদের অ্যাকচুয়ালি আমাদের সমাজে, দেশে ভোট অলওয়েজ একটা উৎসব মুখর পরিবেশে হয়ে থাকে। মানুষ এটাকে এনজয় করে ভোট থেকে। তো এটা বহু বর্ষ তারা বঞ্চিত, এখন ভোট দিতে পারছে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সংসদ হবে, সরকার হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জনগণের কাছে, যেটা অনেকদিন অনুপস্থিতির কারণে আজকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি সব কিছুতে আজকে আমরা ধ্বংস হয়ে গেছে দেশটি। তো আজকে এখান থেকে উত্তরণের অপেক্ষায় সমস্ত জাতি আজকে আগ্রহ, উৎসাহ নিয়ে অপেক্ষা করছে একটি নির্বাচনের মাধ্যমে সে আবার গণতান্ত্রিক অর্ডারে দেশটা ফিরে আসবে এবং তাদের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পাবে, মালিকানা ফিরে পাবে, যেটা আমরা এত বছর ভুলে আসছি। কেমন ফলাফল প্রত্যাশা করছেন? ফলাফল তো একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে বাংলাদেশের কিন্তু আস্থা, জনগণ আস্থা রেখেছে বিএনপির উপরে। আপনি দেখেন একদলীয় বাকশাল শাসনের পরে জিয়াউর রহমান সাহেব, তারপরে স্বৈরাচার এরশাদের সময়, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু থেকে শেষ পর্যন্ত যে আন্দোলন, তার মাধ্যমে তার পতন, এরপরে আপনার ১/১১-র বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার অবস্থান, পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের এই গণতন্ত্র ফিরে পাওয়ার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান, জাতিকে ঐক্যবদ্ধ করে তার পতন ঘটানো। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে যে বিএনপির উপর জনগণ আস্থা রেখেছে, যে বিএনপি জনগণের উপর আস্থা রেখে রাজনীতি করেছে সবসময়, তা আজকেও এই ক্রান্তি লগ্নে আমি মনে করি বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখছে। সেটা আমরা খুবই প্রতীয়মান। আপনি যখন যে কোনো ইলেকশন ক্যাম্পেইনে গেলে আপনি দেখতে পারবেন জনগণ বিএনপির উপর তাদের সমর্থন জ্ঞাপন করছে, এবং মানুষের ঢল যেখানেই যাচ্ছে সেখানে বিএনপির পক্ষে যাচ্ছে, এবং যারা চাচ্ছে বিএনপির মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ ঘটুক। আপনারা দীর্ঘদিন ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের বক্তব্যে প্রায় আসতো যে শেখ হাসিনা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বাস্তবিক অর্থে দেশের অর্থনীতির যে এই মুহূর্তে আপনার কাছে সব থেকে বড় ঝুঁকির জায়গাটা কি? সেই ঝুঁকি মোকাবেলায় বিএনপির বড় শক্তির জায়গাটা কি? না, ঝুঁকি তো পুরো অর্থনীতি, কোনো বিশেষ দিক তো না। এখানে ধরেন আজকের প্রথম হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে। তারপরে আপনার যেহেতু ব্যাংকিং ব্যবস্থার এবং একটা বড় অংশ ব্যাংকগুলো থেকে বিদেশে লোপাট করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা বড় অঙ্ক যেটা বাইরে চলে গেছে, সেটা তো অর্থনীতিতে একটা শূন্যতা সৃষ্টি করেছে, যার ফলে আজকে আমাদের শিল্পগুলো সাফার করছে, কষ্ট ব্যবসায়ীরা সাফার করছে। যেখানে আপনি দেখবেন এখন কিন্তু প্রতিনিয়ত আপনার লোকজন চাকরি হারাচ্ছে, দারিদ্রতা বাড়ছে, তারপরে আপনার নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না, শিল্পের ইন্টারমিডিয়েট যে র মেটেরিয়াল সেটার আমদানি কমে যাচ্ছে, মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাচ্ছে, ব্যাংক থেকে ব্যক্তি খাতে যে
ঋণ গ্রহণ সেটা কমে যাচ্ছে। সবকিছু মিলিয়ে অর্থনীতিটা পুরোপুরি নিম্নগামী এবং জিনিসপত্রের দাম যেহেতু কিছুটা কমে, বাট আবার মানুষের এখনো অনেকের আওতার বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যে জন্য পভার্টি লেভেল, আপনি দারিদ্রতা আবার বেড়ে বেড়ে যাচ্ছে সব সারা দেশে। তো সবকিছু মিলিয়ে এখান থেকে বেরিয়ে আসতে গেলে আগামী দিন সরকারের জন্য একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে বিএনপি তার দৃঢ় ভূমিকা রাখবে কিনা? অবশ্যই, এটা তো ইতিমধ্যে আমরা কিছু কাজ শুরুও করেছি। আমরা কিছু কিছু এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে যারা স্পেশালাইজ যে ফার্মগুলো কাজ করে তাদের সাথে কথাও বলেছি, এবং এর মাধ্যমে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা আছে, প্রাইভেটলি এইসব কাজগুলো করতে হয়। তো আমাদের কাজ আমরা শুরু করেছি। অবশ্যই একটা বিশাল অঙ্কের টাকা যেটা চলে গেছে তার কতটুকু যত বেশি আনা যায় সেই চেষ্টা আমাদের পক্ষে, আমরা অলরেডি কাজ শুরু করেছি, এবং যদি জনগণের ভোটে আমরা দায়িত্ব পাই বাকি কাজটা আমাদের করতে হবে। এই যে মূল্যস্ফীতি, ডলার সংকট কিংবা রিজার্ভ যে চাপ, সেই চাপ মোকাবেলায় ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের 100 দিনের একটা যদি সিদ্ধান্ত বা দ্রুত সময়ে আপনাদের কি পরিকল্পনা আসলে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে? না, অর্থনৈতিক মূল হচ্ছে আপনার তো একটা কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। কারণ বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান হবে না, এবং বিনিয়োগটা হচ্ছে বড়। দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ বড়ভাবে আকৃষ্ট করতে হবে আমাদেরকে। তার মাধ্যমে আবার অর্থনীতিকে রিভাইভ করতে হলে বিনিয়োগের মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে, প্রোডাক্টিভিটির মাধ্যমে, রপ্তানির মাধ্যমে, সাপ্লাই চেইনের একটা স্ট্রং পজিশনে যেতে হবে আমাদেরকে, এবং এটাই মাল্টিপ্লাই করতে করতে যায়। তার বিনিয়োগ না হওয়াতে, অর্থনীতি ভালো না করলে আপনার ট্যাক্স জিডিপি রেশিও আমাদের খুবই খারাপ। তাহলে আপনাকে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে গেলে তো বিনিয়োগ করতে হবে, অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। এই যে কর্মসংস্থান সৃষ্টির কথা বলছেন, আপনি আপনার বক্তব্যে নানান সময় বলেছেন যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বিএনপি। সেটি আসলে কিভাবে করবেন? আমাদের সব ক্ষেত্রে আপনার তো বিনিয়োগ, আপনি এখানে শিল্পের মধ্যে বিনিয়োগের মাধ্যমে এই এত লোকের কর্মসংস্থান করা যাবে না। এর 3টে দিক আছে: দেশের মধ্যে কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান। সব কিছু মিলে আপনাকে অর্থনীতিকে সেই দিকে নিয়ে যেতে হবে, এবং সেই জন্য শুধু শিল্পায়নের মধ্যে সীমিত রাখলে চলবে না, সেটা ট্রেডিংয়ের মধ্যে আছে। আমাদের দেশে যে বিভিন্নভাবে মানুষজন গ্রামে গঞ্জে কাজ করছে, কৃষক, শ্রমিক, তারপরে আপনার আমাদের কামার কুমার থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে, যারা যেখানে কাজ করছে এই জায়গাগুলোতে আমাদের বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করে তাদেরকে ঋণ সহায়তা দিতে হবে, তাদেরকে ইনপুট দিতে হবে, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিতে হবে, তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দিতে হবে, তাদেরকে মার্কেটিংয়ের জন্য প্ল্যাটফর্ম লাইক আলিবাবা, ইবে, তারপরে আপনার অ্যামাজন, এগুলোর মাধ্যমে দেশের বাইরে বিক্রির একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে হবে। এই জায়গাগুলোতে আমাদের বিনিয়োগ করতে হবে। এখন আমাদের যে জনগণের উপর করতে হবে, প্রত্যেকটি সেক্টরের মানুষের জীবনযাত্রার মান যাতে উঠে আসে, সেই জায়গা থেকে আপনার কর্মসংস্থান, এদের জীবনযাত্রার মান যদি এদের কর্মকাণ্ডের পরিধি যদি বেড়ে যায়, এরাই আপনি কর্মসংস্থান সৃষ্টি করবে। তারপরে স্পোর্টস ইকোনমি আছে, স্পোর্টসের মাধ্যমে একটা বড় ইকোনমি আছে, কালচারাল ইকোনমি আছে, থিয়েটার, মিউজিক, ফিল্ম, এগুলো তো ইকোনমির পার্ট। আমরা এগুলোকে মনিটাইজ করতে পারি। আমাদের যে পেইন্টার, এই যে ছেলে মেয়েদের এত হাজার হাজার ইয়াং ছেলেমেয়েরা, এগুলোকে মনিটাইজ করতে হবে। সুতরাং এই সুযোগগুলো সৃষ্টি করার মাধ্যমে সর্বক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আইটি রিলেটেড টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে আমাদের একটা বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ আছে। আইসিটি রিলেটেড, এটা অনলাইন ট্রেডিং বলেন, আপনি কল সেন্টার বলেন, ডেটা সেন্টার বলেন, এবং এটার সাথে জড়িত একটা বিশাল এমপ্লয়মেন্ট জড়িত আছে, যে টেকনোলজিক্যাল এমপ্লয়মেন্টের মাধ্যমে, যেটা আইসিটির মাধ্যমে বড় ধরনের, এবং এআই একটা বিষয় আছে এখানে। আপনি টেকনোলজিক্যালি যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন, ওই লেভেলে থাকতে না পারেন, অর্থনীতি কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে। পোশাক শিল্প যেটি রয়েছে সেটি মূলত রপ্তানি নির্ভর থেকে বের হতে পারছে না। আপনারা ক্ষমতায় গেলে বাণিজ্য নীতিতে কোন কোন খাতগুলোকে অগ্রাধিকার দেবেন? অনেকগুলো খাত আছে এখানে। তো আমাদের আপনার মেশিন টুলস থেকে শুরু করে আপনার কি বলে
লাগেজ থেকে শুরু করে স্টাফ টয়েস থেকে অনেকগুলো রপ্তানি খাত আছে, যেখানে ইলেকট্রনিক্স আছে, এই অনেকগুলো রপ্তানি খাত আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে অলরেডি, গার্মেন্টসে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে, ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়্যারহাউস, যারা 100% রপ্তানি করবে তাদেরকে আমরা এই সুযোগগুলো দিয়ে দেবো। একেবারে ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউস দেবো, এবং গার্মেন্টস শিল্প যেই সুবিধাগুলো ভোগ করেছে সবগুলো তাদেরকে দেওয়া হবে। তো আমরা দেখি সেটা দেওয়া হলে অনেকগুলো খাত উঠে আসবে। দীর্ঘদিন ধরে আপনি বলছেন যে ব্যালেন্সড ফরেন পলিসির কথা, সেই জায়গায় চায়না, ভারত এবং যুক্তরাষ্ট্রের যে চাপ, সেই চাপ সামলে আপনারা ভারসাম্যটা কিভাবে বজায় রাখবেন? না, আমাদের বিএনপির পলিসি তো সবসময় মাল্টিল্যাটারালিজম ছিল। আমাদের কোনো বিশেষ কান্ট্রি সেন্ট্রিক পলিসি বিএনপি কোনো সময় গ্রহণ করে নাই, বিগত দিনেও গ্রহণ করে নাই, সামনেও করবে না। আমাদের বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে যাদের সাথে যতটুকু সম্পর্ক রাখার দরকার সেই সম্পর্ক আমরা রাখবো। ভারতের সাথে সম্পর্কটা কি সেম? প্রত্যেকের সাথে আমরা কোনো কান্ট্রি সেন্ট্রিক আমরা পলিটিক্স ফরেন পলিসি করবো না। আর এদের সাথে আমাদের যে বিনিয়োগের যে বিষয়গুলো আছে, সেখানে আমাদের 4টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে ভ্যালিউ ফর মানি আপনার, সেকেন্ড হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, থার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, জবলেস ইনভেস্টমেন্ট আমরা করবো না, অ্যান্ড ফোর্থ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে বিনিয়োগটা। সুতরাং সেটা সব দেশের সাথে সম্পর্কে বেলা একই। আর মাল্টিল্যাটারালিজম হচ্ছে সকলের সাথে আমাদের সমান সম্পর্ক থাকবে, যেটা বাংলাদেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে করতে হবে। মাল্টিল্যাটারালিজম কোনো কান্ট্রি সেন্ট্রিক আমাদের চিন্তা নেই করার। রোহিঙ্গা সংকট একটা আন্তর্জাতিক ইস্যু ছিল, এখন আঞ্চলিক বোঝায় পরিণত হয়েছে। সেই জায়গায় বিএনপিটাকে কূটনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করবে? না, সেটাও আগে তো আমরা বিএনপি দুবার এই সমস্যার সমাধান করেছি। জিয়া রহমান সাহেব একবার করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। সুতরাং এটাতে আপনি এটাকে ইন্টারন্যাশনালাইজ করতে হবে, এটাকে মাল্টিল্যাটারালিজমের মাধ্যমে এই রিজিয়নের যে শক্তিগুলো আছে, যে দেশগুলো, যে তাদেরকে ইনভলভ করতে হবে। ইটস এ প্রসেস দ্যাট আপনার যেটা বিগত দিনে আমরা করে সাকসেসফুল হয়েছি, সেদিকে আমরা যাব। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ৭১ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। বিএনপির অর্থ, বাণিজ্য এবং পররাষ্ট্রনীতি নিয়ে তিনি আমাদের সাথে খোলাখুলি কথা বলছিলেন। ৭১ টেলিভিশনের সাথেই থাকুন।